ভারত কি সিদ্ধান্ত নিতে পারে, তোমাকে বলবো খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ভারত, তুমি দেখবে যে পাকিস্তান বলছে প্রয়োজনে আমরা পরমাণু অস্ত্র দেবো বাংলাদেশকে, বাংলাদেশ ধেই ধেই করে নাচছে। এবং বাংলাদেশের যে রূপপুর পারমাণবিক কেন্দ্র, যদিও সেটার সিস্টেম কিছুটা আলাদা, সেখানে রেডিয়াম যাবে কিনা বা রেডিয়ামের মতো নির্দিষ্টভাবে যে রেডিও অ্যাক্টিভ মেটালকে দিয়ে তারা কোনো ডার্টি বোম বানাবে কিনা এটা তো আমরা বলতে পারছি না। কিন্তু বাংলাদেশ অনেক ধরনের যে নাশকতার সঙ্গে জুড়ে গেছে বলে জানতে পারছি। ফলে তোমাকে বলবো যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে পিএমওর নিয়ন্ত্রিত, প্রধানমন্ত্রীর যে অফিস তার নিয়ন্ত্রিত বা প্রধানমন্ত্রীর দপ্তর নিয়ন্ত্রিত যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল রয়েছে, সম্প্রতি তার একটা বৈঠক হয়। এবং এই বৈঠকে যে ভারতের যে পরমাণু অস্ত্র প্রয়োগ, আমরা 2003 সালে আমরা নির্দিষ্টভাবে স্বাক্ষর করেছিলাম যে ভারতের পরমাণু অস্ত্র হচ্ছে এলাকার স্থিতিশীলতা শান্তির জন্য। আমরা কখনোই আকবরী আক্রমণে যাব না। আমরা সেই রাষ্ট্র, অর্থাৎ প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং যেমন তিনি সহনশীলতার কথা বলতেন, তিনি উন্নয়নের কথা বলেছিলেন, ঠিক সেই নীতি এখনও পর্যন্ত। কিন্তু এখানে যে মিটিংটি হয় তাতে যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের যে থ্রি লেয়ার্স যে স্ট্র্যাটেজিক পলিসি আছে, তাতে নির্দিষ্টভাবে প্রাক্তন এয়ার চিফ মার্শাল এম মাথেশ্বরন তিনি একটি প্রস্তাব দিয়েছেন। এবং নির্দিষ্টভাবে সেই প্রস্তাবটি হলো যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান কোনো নো ফার্স্ট ইউজে স্বাক্ষর করেনি, অর্থাৎ যুদ্ধবাদী যারা পরমাণু অস্ত্র প্রয়োগ করে দেবে, এই বক্তব্য প্রথম থেকেই। এবং 71 সালের পর থেকে পাকিস্তানের যাবতীয় পরমাণু কর্মসূচি আমাদেরকে লক্ষ্য করেই। ফলে ভারতবর্ষের বাদিকে বাংলাদেশ তারা পাকিস্তান থেকে রেডিয়ামের মতো রেডিও অ্যাক্টিভ মেটাল নিতে পারে চুরি করে, বা অন্যভাবে লুকিয়ে গোপনে ডার্টি বোম বা নিউক্লিয়াস তৈরি করতে পারে। সেখানকার অধ্যাপক শাহিদুজ্জামান সেই হুঙ্কার দিচ্ছেন বসে বসে। তার ফলে পরিবর্তিত যে ভূ রাজনৈতিক কৌশলের জায়গা থেকে এই যে